ভারতবর্ষের বিচার ব্যবস্থা গরিব মানুষের জন্য কোনো অর্থেই কোনোদিন পাশে দাঁড়ায়নি। গাড়ি চাপা দিয়ে সলমান খান পথচারীদের মেরে ফেলার পরেও কিছুক্ষণের মধ্যে পেয়েছে জামিন। আমরা দেখেছি এই বিচার ব্যবস্থায় দিনের পর দিন সঞ্জয় দত্ত অস্ত্র আইনে ধরা পড়েও প্যানেলের মুক্ত পেয়ে বই রিলিজ করছেন, ফিল্ম করছেন। ভারতবর্ষের বাইরে বেশ কিছু আইল্যান্ড আছে, সেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, এই যে অভিষেক যাচ্ছে চিকিৎসার জন্য 3 সপ্তাহের পারমিশন পেল ডিপ্লোম্যাটিক পাসপোর্টে বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়ে গিয়েও তারা ফেরেনি। আজকে যিনি সুপ্রিম কোর্টে রায়টা দিলেন, প্রধান বিচারপতি এজলাসে জয়মাল্য বাগচি, সেই সময় জয়মাল্য বাগচি তখন হাইকোর্টের তিনি বিচারপতি, সেই সময় তার এজলাসে তিনি মেনকা গম্ভীরের রক্ষা কবচ উইথড্র করেছিলেন। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের রায়কে কিন্তু কোনো অর্থেই মেনে নিতে পারলাম না। আমার তীব্র আপত্তি রইল এই রায়ের প্রতি, কারণ একজন সাধারণ মানুষ কিন্তু এর চাইতে ন্যূনতম অনেক 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 কম অপরাধ করেও ভয়ানক শাস্তি পায়, তাদের কিন্তু কোনো রকম ছুটি থাকে না। কারণ এটা তো বাস্তব, এখন তিনি ক্ষমতায় নেই, এটা তো বাস্তব। তার বিরুদ্ধে এমন সমস্ত মামলা রেজিস্টার্ড হয়েছে যে মামলাগুলো তিনি বেরোতে পারবেন না, তার সাংসদ পদ থাকবে না। ফলে তিনি কি নীরব মোদী, বিনয় মিশ্র বা তার শালিকা মেনকা গম্ভীরের পথ অনুসরণ করে বেরিয়ে গেলেন? আমি জানি না। আলটিমেটলি কিন্তু রেসপন্সিবল সুপ্রিম কোর্ট বিচার করবে। যদি না ফেরে, কিভাবে এই অপরাধীকে ফিরিয়ে আনা যায় দেশে? সুপ্রিম কোর্ট শর্ত রেখেছে, যেটা নিয়ম, সেই শর্তগুলো তিনি যদি অ্যাভেল না করেন না মানেন, তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অতীতের অভিজ্ঞতার থেকে অভিষেককে ভারতবর্ষে ফিরিয়ে এনে 16টি গুরুতর মামলার অভিযোগে অভিযুক্ত একজন মানুষকে কি শাস্তি দিতে পারবে, কিভাবে ফেরাবে, এই দিশা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কোনো কালেই ছিল না। এই শাসন ব্যবস্থায় তারা নেই, তারপর রক্ষা কবচ পাচ্ছে। কখনো তার স্ত্রী পাচ্ছে, কখনো তার শালিকা পেয়েছে, কখনো তার শালিকা বিদেশে গিয়ে আর ফেরেনি। এই রকম রক্ষা কবচ কি বিচার ব্যবস্থারই ইয়েতে হলো? আমি এই জায়গাটা কিন্তু খুব ধোঁয়াশা মনে করি। বিনয় মিশ্র কি আনা গেছে? ললিত মোদী কি এখনো আসতে পেরেছে? আসতে পারেনি। কিন্তু এখনো কিন্তু ওই নীরব মোদী আনা সম্ভব হয়নি। স্যার, এর আগের ভিডিওতে আপনি আশঙ্কা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্ট থেকেও সবুজ সংকেত পেয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশে চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবুজ সংকেত দেখিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কি স্যার, আশঙ্কা বহু লোকে করছেন যে তিনি পালিয়ে যেতে পারেন, তিনি আর ফিরবেন না, কীভাবে দেখছেন? দেখো, এই আশঙ্কাটা আমার যে অমূলক ছিল না, আজকে প্রমাণিত। আমি সম্পূর্ণ ভারতবর্ষের সংবিধান, বিচার ব্যবস্থা, মাননীয় বিচারপতিদের প্রতি শ্রদ্ধাশীল হয়েও বলছি, আমার তো গণতান্ত্রিক একটা অধিকার আছে বিচার ব্যবস্থায় কোনো রায়ের বিরুদ্ধে কথা বলার। আমি রায়ের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুলছি যে ভদ্রলোকের 16টি মামলা চলছে, তার মধ্যে সাংঘাতিক গুরুতর মামলা, মানি লন্ডারিং এর চাইতেও গুরুতর মামলা, বেআইনিভাবে চিকিৎসা ব্যবস্থা চালু করে সেবাশ্রয়ের নামে বহু মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে, অঙ্গহানি করার মতন অভিযোগ, খুনের অভিযোগ। এই মামলাগুলো খুব কোনোটাই কমজোর বা সাধারণ অভিযোগ নয়। এই ধরনের গুরুতর মামলাগুলো যখন মাননীয় সুপ্রিম কোর্ট জানেন, যখন মাননীয় সুপ্রিম কোর্ট প্রথমবারের শুনানি চলাকালীন এটা হাইকোর্টে পাঠিয়ে দেয়, পিজিতে তাকে চিকিৎসা করানোর সুনির্দিষ্ট একটি সাজেশন দিয়ে, পরামর্শ দিয়ে, যেখানে ভারতবর্ষে আইনে একাধিক এরকম নজির আছে, যে নজিরে আমরা দেখেছি যে সেখানে যারা গিয়েছে বিদেশে তারা ফিরেনি। কারণ ভারতবর্ষের বাইরে বেশ কিছু আইল্যান্ড আছে, সেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, এই যে অভিষেক যাচ্ছে চিকিৎসার জন্য 3 সপ্তাহের পারমিশন পেল ডিপ্লোম্যাটিক পাসপোর্টে বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়ে গিয়েও তারা ফেরেনি। আমি খুব দূরের উদাহরণে যাব না, খুব দূরের একাধিক উদাহরণ আছে, যারা
ইউনাইটেড কিংডম বা আফ্রিকায় গিয়েছে ফেরেনি, আমি সেগুলোর উদাহরণ যাচ্ছি না। আমি হাল আমলের তৃণমূল দলটি, যেই দলটা উনি বিলংস করছে, সেই দলের অন্যতম যুব নেতা বিনয় মিশ্র গেছে, একটা আইল্যান্ডে আছেন, ভানুতুতুয়া নামে কি একটা আইল্যান্ড, সেখান থেকে কি ভারত সরকার আনতে পেরেছে? কারণ এইসব আইল্যান্ডগুলোতে থাকার শর্তটাই হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের থেকে ফ্রড, চিটিংবাজ, এক্সটর্শন বা বিভিন্ন ধরনের জালি ব্ল্যাক মানি হোল্ডাররা গিয়ে এইসব দ্বীপপুঞ্জে তাদের অর্জিত টাকা দেয়, ওই টাকা দিয়েই দেশটা চলে। তার বিনিময়ে দেশটি তাদেরকে প্রোটেকশন দেয়, থাকার জায়গা, নাগরিকত্ব দেয়, এমনকি তারা পৃথিবীর কোনো দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি অপরাধীদের করে না। অর্থাৎ আপনি এরা যদি সেই সব দ্বীপে, যেটা বিনয় মিশ্র চলে গেছে, যেটা পরবর্তীকালে অভিষেকের শালিকা মেনকা গম্ভীর তোমরা জানো, তারও কিন্তু কয়লা পাচারের সাথে নাম উঠে এসেছিল, একাধিক মামলা, ইডি রক্ষা কবচ পাওয়ার পরে রক্ষা কবচে তৎকালীন হাইকোর্টে, আজকে যিনি সুপ্রিম কোর্টে রায়টা দিলেন, প্রধান বিচারপতি এজলাসে জয়মাল্য বাগচি, সেই সময় জয়মাল্য বাগচি সেই তখন হাইকোর্টের তিনি বিচারপতি, সেই সময় তার এজলাসে তিনি মেনকা গম্ভীরের রক্ষা কবচ উইথড্র করেছিলেন। পরে তিনি আবার সুপ্রিম কোর্টে যান, হ্যান ত্যান করে বা বিদেশ যাওয়ার ছাড়পত্র নেন, চিকিৎসার বা অন্যান্য কারণে তিনি আর ফিরেননি দেশে। আমার প্রশ্নটা হচ্ছে, অভিষেক ফিরে না এসে যদি এই ধরনের দ্বীপগুলোতে আশ্রয় নেয়, রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনোভাবে ডিপ্লোম্যাটিক আশ্রয় নেয়, তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, তিনি যদি যাওয়া আসার তথ্য আদি, যেটা হাইকোর্টে মাননীয় সুপ্রিম কোর্ট শর্ত রেখেছে, যেটা নিয়ম, সেই শর্তগুলো তিনি যদি অ্যাভেল না করেন, না মানেন, তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অতীতের অভিজ্ঞতার থেকে অভিষেককে ভারতবর্ষে ফিরিয়ে এনে 16টি গুরুতর মামলার অভিযোগে অভিযুক্ত একজন মানুষকে কি শাস্তি দিতে পারবে, কিভাবে ফেরাবে, এই দিশা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কোনো কালেই ছিল না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যাদের এই ধরনের অপরাধীদের অতীতে ছাড়পত্র দিয়েছে, তার একটা অংশ আসেনি ফিরে। স্যার, এখানে কোথাও কি বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের একদম যে যথেষ্ট ফাঁকফোকর ছিল সেটার ব্যবহার করেই এই সুযোগটা নিচ্ছেন? না, আমি তো প্রথম দিনই তোমাকে বলেছিলাম যে দেখো, আইন ব্যবস্থার প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধাশীল থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা জরুরি, কিন্তু এইভাবে একের পর এক আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে অভিষেক লাস্ট তৃণমূলের জামানাতে একাধিক দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলে না গিয়ে কিন্তু রক্ষা কবচ পেয়েছিল। রক্ষা কবচ পেয়ে 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 আজকে শাসন ব্যবস্থায় তারা নেই, তারপর রক্ষা কবচ পাচ্ছে। কখনো তার স্ত্রী পাচ্ছে, কখনো তার শালিকা পেয়েছে, কখনো তার শালিকা বিদেশে গিয়ে আর ফেরেনি। এই রকম রক্ষা কবচ কি বিচার ব্যবস্থারই ইয়েতে হলো? আমি এই জায়গাটা কিন্তু খুব ধোঁয়াশা মনে করছি, কারণ বিচার ব্যবস্থার সাথে আমাদের রাজনৈতিক ওঠাপড়া, মেলামেশি, এগুলোর একাধিক অনুষঙ্গ আছে। আমরা জানি ভারতবর্ষের বিচার ব্যবস্থা গরিব মানুষের জন্য কোনো অর্থেই কোনোদিন পাশে দাঁড়ায়নি। এটা আমার নির্দিষ্ট উদাহরণের ভিত্তিতে আমি বলতে পারি। এ রাষ্ট্র এমন রাষ্ট্র যেখানে বিনা বিচারে 30 বছর 40 বছর জেল খেটে তারপরে বেরিয়ে আসার পরে প্রমাণ হয়েছে তার কোনো দোষই ছিল না, অথচ কেউ শাস্তি পায়নি ওই অপরাধের জন্য। বিনা অপরাধী সারা জীবন যৌবন নষ্ট করেছে জেলে। ফলে এই হেন বিচার ব্যবস্থা, যেখানে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলে দিনের পর দিন তারা জেলে কাটাচ্ছে এমন লোকের সংখ্যা প্রচুর, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রভাবশালী মানুষ কি করে দুবার হাইকোর্টে, একবার সুপ্রিম কোর্টে তার বিদেশ যাওয়ার পারমিশন নস্যাৎ হলো, তিনি SSKM বা পিজিতে দেখানোর পরামর্শ পেয়েও তিনি গেলেন না, এবং দাপটের সাথে আজকে বিচার ব্যবস্থায় তার গণতান্ত্রিক অধিকার আছে, তিনি বিদেশে যেতে পারবেন, এই অছিলায় তিনি আজকে বিদেশে যাওয়ার পারমিশন পেলেন। আমি বলছি, যদি উনি ফিরে আসেন, আমি ধরলাম তিনি ফিরে আসবেন, সুনাগরিক, তিনি দায়বদ্ধ, তার স্ত্রী বাচ্চা আছে, সন্তান আছে, তিনি MP, আমি বললাম যদি না ফেরে, বিচার ব্যবস্থার কোন ক্লজে লেখা আছে তাকে ঘাট ধরে আনা যাবে? বিনয় মিশ্র কি আনা গেছে? ললিত মোদী কি এখনও আসতে পেরেছে? আসতে পারেনি। কিন্তু এখনও কিন্তু ওই নীরব মোদী আনা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত
এই আমাদের খালিস্তান মুভমেন্টের একাধিক জঙ্গি নেতাদের, তারা বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ভারতের বিরুদ্ধে ডিপ স্টেটের টাকায় কনস্পিরেসি করে যাচ্ছে। ফলে প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা গিয়ে যে এই আইন ব্যবস্থা, আমি ধরে নিলাম অভিষেক ফিরে আসবে, সুনাগরিক, ভালো রাজনীতিবিদ, দায়িত্বশীল রাজনীতিবিদ ফিরে আসবেন, যদি পরবর্তীকালে তার শাস্তি প্রমাণ হয় অপরাধ, তিনি শাস্তি নেবেন। কিন্তু প্রশ্ন হলো যদি না আসেন, এই উত্তরটা কি কেউ দিতে পারবে? আলটিমেটলি আমি আজকের এই মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসের রায়কে কিন্তু কোনো অর্থেই মেনে নিতে পারলাম না। আমার তীব্র আপত্তি রইল এই রায়ের প্রতি, কারণ একজন সাধারণ মানুষ কিন্তু এর চাইতে ন্যূনতম অনেক 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 কম অপরাধ করেও ভয়ানক শাস্তি পায়, তাদের কিন্তু কোনো রকম ছুটি থাকে না। আমরা দেখেছি এই আইন ব্যবস্থা খুন করে প্রভাবশালী গাড়ি চাপা দিয়ে সলমান খান পথচারীদের মেরে ফেলার পরেও কিছুক্ষণের মধ্যে পেয়েছে জামিন। আমরা দেখেছি এই মামলা, এই বিচার ব্যবস্থায় দিনের পর দিন সঞ্জয় দত্ত অস্ত্র আইনে ধরা পড়েও প্যানেলের মুক্ত পেয়ে বই রিলিজ করছেন, ফিল্ম করছেন। আমরা দেখেছি একাধিক ধর্মগুরু দুর্নীতি করে, অপরাধ করে, ধর্ষণ করে দিনের পর দিন প্যানেলে মুক্তি থেকেছেন, ভোট প্রচার করেছেন। প্রশ্ন এই জায়গা দাঁড়িয়ে, অর্থাৎ সার্বিকভাবে আজকের এই রায়টা, যেটা আমি আশঙ্কা করেছিলাম হয়তো প্রভাব খাটিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্নভাবে তারা বেঁচে যাবেন এবং বিদেশ যাত্রা করবেন, সেটা প্রমাণ হলো। যদি তিনি হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রায় পরামর্শ মেনে SSKM আর পিজিতে চোখটা দেখিয়ে এই সার্টিফিকেট নিতে পারতেন সততার সাথে, যে আমার চোখটা এতটাই গুরুতর সমস্যা যে হপকিন্সে না গেলেই হচ্ছে না, তাহলে আমি ধরে নিতাম তিনি বাধ্য। কিন্তু আজকে তিনি সেখানেও গেলেন না এবং পরামর্শকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তার আইনজীবীর মাধ্যমে জানানো হলো তিনি SSKM-এ যাবেন না। এই যাবতীয় শর্তগুলো তখন কার্যকর হয় যখন তিনি ফিরে আসবেন। ধরো উনি জানিয়ে গেলেন কবে যাচ্ছেন, জানিয়ে গেলেন কবে ফিরবেন, জানিয়ে গেলেন কোন ফ্লাইটে যাচ্ছেন, কোথায় উঠবেন, কি চিকিৎসা করবেন, এটসেট্রা এটসেট্রা। তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া আর কিছু নেই, কোন দেশে যাচ্ছেন সব কিছু খুঁটিনাটি, এমনকি ডিউ টাইমের মধ্যে ফিরবেন এই অঙ্গীকার করে গেলেন। তারপরে যদি না আসেন, কারণ এটা তো বাস্তব, এখন তিনি ক্ষমতায় নেই, এটা তো বাস্তব। তার বিরুদ্ধে এমন এমন সমস্ত মামলা রেজিস্টার্ড হয়েছে যে মামলাগুলোয় তিনি বেরোবেন না, বেরোতে পারবেন না, তার সাংসদ পদ থাকবে না। ফলে তিনি কি নীরব মোদী, বিনয় মিশ্র বা তার শালিকা মেনকা গম্ভীরের পথ অনুসরণ করে বেরিয়ে গেলেন? আমি জানি না। আলটিমেটলি কিন্তু রেসপন্সিবল সুপ্রিম কোর্ট বিচার করবে, যদি না ফেরে কিভাবে এই অপরাধীকে ফিরিয়ে আনা যায় দেশে।